যা হবার তা হবে, যা হবার তা হবে, যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে, যা হবার তা হবে। পথ হতে যে ভুলিয়ে আনে, পথ যে কোথায় সেই তা জানে, পথ হতে যে ভুলিয়ে আনে, পথ যে কোথায় সেই তা জানে। ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়, ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়, সেই তো ঘরে লবে। পথ হতে যে ভুলিয়ে আনে, পথ যে কোথায় সেই তা জানে, পথ হতে যে ভুলিয়ে আনে, পথ যে কোথায় সেই তা জানে। ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়, ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়, সেই তো ঘরে লবে। যা হবার তা হবে। এবার বেলুড়মঠের সন্ন্যাসীদের কথা শুনুন। স্বামী সোমেশ্বরানন্দ বেলুড়মঠের সন্ন্যাসী ছিলেন। উনি যে সমস্ত প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে মিশেছেন তারই অনুধ্যান, মানে তাদের সম্বন্ধে বলছি না, এখন বলছেন গম্ভীরানন্দ সম্বন্ধে। চিন্তাহরণ মহারাজের মতোই নো ননসেন্স মানুষ ছিলেন গম্ভীরানন্দ মহারাজ। সাধুদের মধ্যে পরিচিত গম্ভীর মহারাজ হিসেবে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল বেলুড় মঠে। তিনি তখন মঠ মিশনের জেনারেল সেক্রেটারি। তার নীতি কোনো কাজ ফেলে রাখবে না, পেন্ডিং রাখা চলবে না। আমরা আড়ালে বলতাম টেবিল ক্লিয়ার প্রিন্সিপাল। বলতেন টেবিল ক্লিয়ার, কোনো কাজ ফেলে রাখা, টেবিল ক্লিয়ার প্রিন্সিপাল, অর্থাৎ টেবিলে যে কাজে আসুক তখনই সেটা শেষ করতে হবে। মঠ মিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, কিন্তু টেবিলে কোনো ফাইল পড়ে থাকতো না। চিঠি এসেছে, কালকের মধ্যেই পারলে আজই জবাব দাও। যেমন নামে তেমনি ব্যবহারও গম্ভীর। সংক্ষেপে পরিষ্কারভাবে কথা বলতে হতো তাকে। আউ আউ করলে বলতেন বাইরে গিয়ে চিন্তা করে এসো কী বলতে চাও। অনাবশ্যক কথা বলতেন না, সংক্ষেপে উত্তর দিতেন। কাজকর্মে নিখুঁত। অফিসে তাঁর টেবিলে কোনো ফাইল দূরের কথা, টেলিফোনও নেই। বাইরে থেকে সব লিখে খুব সিরিয়াস মনে হতো, দেখে সিরিয়াস মনে হতো এবং কঠোর মনে হতো। এমন মহারাজের অফিসে কাজ করতে হবে জেনে একটু কৌতূহল হচ্ছিল। চিন্তাহরণ মহারাজের মধ্যে দেখেছি পারফেকশনিস্টটা কাকে বলে। আবার এক সুযোগ পাবো এই ভেবে। গম্ভীর মহারাজের এক বৈশিষ্ট্য ছিল, নতুন কেউ এলে তাকে কয়েকদিন তিনি লক্ষ্য করতেন কীভাবে কাজ করছে। সন্তুষ্ট হলে তাকে পূর্ণ স্বাধীনতা দিতেন। কয়েকটা ঘটনার কথা বলি। একটা অফিসিয়াল চিঠির ড্রাফট তৈরি করে মহারাজকে শোনাতে গেছি। তিনি অনুমতি দিলে চিঠিটা টাইপ করা হওয়ার পর তিনি সই করবেন। ইংরেজি চিঠি, আমি পড়ে শোনাচ্ছি, তিনি চেয়ারে বসে চোখ বন্ধ করে শুনছেন। হঠাৎ এক জায়গায় তিনি বললেন, ওই শব্দের বদলে অমুক শব্দ ব্যবহার করলে কেমন হয়? আমি বললাম, কেন? এই শব্দ তো ঠিকই আছে। তিনি বললেন, ডিকশনারিতে দুটি শব্দের মানে তিনি বললেন, ডিকশনারিতে দুটি শব্দের মানে দেখলাম, দেখে বললাম দুটির মানেই এক। আমি যে শব্দটা ব্যবহার করেছি ওতে ভুল নেই। মহারাজ চুপ করে গেলেন। বললেন, ঠিক আছে, তুমি পড়ো।
মহারাজকে ড্রাফটটা শুনিয়ে একতলায় নিজের টেবিলে বসে চিঠিটা টাইপ করছি। এখন হয়েছে কি, দুটি শব্দের অর্থ অনেক সময় এক হলেও ব্যবহারে সেগুলির ব্যঞ্জনা বদলে যায়। অনেক বাক্য অ্যাক্টিভ ভয়েসের বদলে প্যাসিভ ভয়েসে ব্যবহার করলে মার্জিত হয়। চিঠি টাইপ করার সময় ওই শব্দে এসে আমি নিজের ব্যবহার শব্দের বদলে মহারাজের শব্দটা দিয়ে দিলাম। পরে সই করবার জন্য চিঠিটা নিয়ে মহারাজের কাছে গেছি, আবার পড়ে শোনালাম তাকে। শুনে তিনি প্রশ্ন করলেন, তোমার শব্দটা বদলে দিয়ে আমার শব্দ দিলে কেন? টাইপ করবার সময় মনে হয়েছিল যে মহারাজ ইংরেজিতে আমার চেয়ে অনেক বেশি দক্ষ আপনি, এবং শব্দ ব্যবহারও বেশি মার্জিত। সেই জন্যে আমার শব্দ বদলে মহারাজের শব্দ আপনার শব্দ ব্যবহার করেছিলাম। যেটা ভালো লাগলো মহারাজ আমাকে আদেশ করলেন না তার কথা শুনতে। কর্মীদের স্বাধীনতা দিয়েছিলেন মঠ মিশনের জেনারেল সেক্রেটারি হওয়া সত্ত্বেও। তিনি এক ব্রহ্মচারীর মতামতকে স্বীকৃতি দিয়েছিলেন। সেই সময় আমি ব্রহ্মচারী ছিলাম মাত্র। আরেকটি ঘটনা, কৌতূহল উদ্দীপক। মুর্শিদাবাদ থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষক চিঠি দিয়েছেন বেলুড় মঠে। তিনি বেশ কিছু জমি দান করতে চান মঠ মিশনকে। আমি চিঠির ড্রাফট তৈরি করলাম এইভাবে, আমি জমি দান করবেন না এখনই, কারণ আপনার 3 মেয়ে রয়েছে। ড্রাফটটা পড়ে শোনালাম মহারাজকে। তিনি বললেন, মিশন জমি পাচ্ছিল আর তুমি বাগাড়া দিচ্ছ কেন? ব্যাখ্যা করে বললাম, ভদ্রলোক রিটায়ার্ড টিচার, ধনী তো নন, টাকার অঙ্কে মধ্যবিত্ত, 3 মেয়ে, তাদের কেরিয়ার বিয়ে দরকার হলে ভবিষ্যতে ওই জমি বিক্রি করে পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন তিনি। মহারাজ টেবিলে 2 হাত থেকে চোখ বন্ধ করে শুনছিলেন। আমি বক্তব্য শেষ করতেই তিনি চোখ খুলে বললেন, গুড, এই স্পিরিটটা বজায় রেখো সব সময়। বাহ! ইমোশনের বশবর্তী হয়ে কেউ কিছু দিতে এলে সঙ্গে সঙ্গে নিতে নেই। গম্ভীর মহারাজের প্রতিটি কাজ ছিল, দেখছেন কি ডিসিশন। এখানে উনি ব্রহ্মচারী হয়ে সোমেশ্বরানন্দ, ওনার মনে হয়েছে, উনি তো সংসার থেকে এসছেন, সবাই সংসার থেকে এসছেন, তো ওনার মনে হয়েছে ওই ওই যে ভদ্রলোক মাস্টারমশাই জমি দান করেন বলেছেন, ওর 3টে মেয়ে তখন অবিবাহিত। তো ওনার মনে হয়েছে 3টে মেয়ে অবিবাহিত, স্কুলের মাস্টারমশাই কী এমন টাকা, কোটিপতি তো নয়, হতেই পারে না। তো আবেগের বয়সে জমি হয়তো দান করতে চান। তো তখন সোমেশ্বরানন্দ নিজে মনে মনে ভাবলেন যে না, মেয়েদের বিয়েতে খরচ আছে, কোথায় পাবে টাকা? তখন ওই জমি বিক্রি করে হয়তো টাকা দেবে, খরচ করে মেয়েদের বিয়েতে। তো সেই জন্যে উনি ড্রাফটটা করে নিলেন এবং এইভাবে ভদ্রলোকে লিখলেন যে এখন আপনার জমি নেবো না, আপনার মেয়েদের বিয়েতে হবে, যাও আমি জানি না কি ড্রাফট করেছেন। তো তখন গম্ভীরানন্দ সব শুনে বললেন যে মঠকে জমি দিয়ে তুমি বাগাড়া দিচ্ছ, প্রথমে এই কথা বললেন। তখন সোমেশ্বরানন্দ যখন বললেন যে বাগাড়া দিচ্ছি না, এই আমার যুক্তিটা হচ্ছে এই 3টে মেয়ে, তার 3 মেয়ের বিয়েতে খরচা আছে, তো সামান্য মাস্টারমশাই তিনি ওদের জমি বিক্রি করে তখন টাকা জোগাড় করে মেয়েদের বিয়ে দিবেন। তো সেই জমি চলে গেলে কী করে অসুবিধায় পড়বেন, সেই জন্য আমি এভাবে বলেছি যে এখন আপনার মেয়েদের বিয়ে ঠিক হয়ে যাক, বা সেইভাবে ড্রাফট করে। গম্ভীরানন্দ দেখুন, চিফ সেক্রেটারি একজন ব্রহ্মচারীর কথা শুনে কি বললেন, অ্যাপ্রিসিয়েট করে বললেন, গুড, এইরকম স্পিরিট থাকা দরকার, যে কেউ কিছু দিতে হলে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম, ইমোশনের বেশি এই কিন্তু করবে না। মানবিকতা সামনে রেখে, সাধুত্ব সামনে রেখে তবে তুমি এইসব কাজ করবে। এই হচ্ছে বেলুড় মঠের সন্ন্যাস, বুঝলেন? এমনি বেলুড় মঠ টিকে নেই, 1.5 বছর ধরে ক্রমশ বেড়ে চলেছে একদম ঊর্ধ্বগতিতে। এই হচ্ছে বেলুড় মঠ, এই কারণে বেড়ে চলেছে, অকারণে বেড়ে চলে।